একটি হতদরিদ্র পরিবারের সংসার চালানোয় জেরবার এক রমণীর মেজাজ এমনিতেই তুঙ্গে উঠে যায়। স্বামীর উদাসীনতা, কর্মবিমুখতা, নাবালিকা মেয়েদের অপরিণত মানসিকতা গৃহিণীকে বেসামাল করে দেয়। গৃহস্থ সংসার হয়ে ওঠে যন্ত্রণা বিধুর। সে কথা কিভাবে ফুটে উঠেছে চলুন শুনে নিই আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে। শুনছেন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। গতবারে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনেছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প শৃঙ্খল। আজকে গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পুঁই মাচা। গল্পটি উপস্থাপনা করছেন ডক্টর তপন পাত্র। শুরু হচ্ছে গল্প পুঁই মাচা। চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। গল্পে যাওয়ার আগে প্রাসঙ্গিক কিছু কথা। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি। বাংলা কথা সাহিত্যে কল্লোলের কোলাহলেই তখন প্রধান হয়ে উঠেছিল। কোনো সুস্পষ্ট ভাবনার বা জীবনবোধের ইঙ্গিত মেলেনি। উচ্ছ্বাস সর্বস্ব জীবনের ফেনায়িত রূপই প্রকট হয়ে উঠেছিল। এই অবস্থা কাটিয়ে বাংলা কথা সাহিত্য বিংশ শতাব্দীর 30-এর দশক যথেষ্ট পরিণত হয়ে দেখা দিল। বিভূতিভূষণ, তারাশঙ্কর এবং মানিক ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের আপন আপন দৃষ্টিভঙ্গিগত স্বাতন্ত্র্যে এবং জীবনবোধের গভীরতায় বাংলা কথা সাহিত্যে এলো নতুন আধুনিকতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা গল্পে একেবারেই অভিনব ব্যতিক্রমধর্মী। রূঢ় বাস্তব পরিবেশের মধ্যে থেকেও বিভূতিভূষণ বাস্তবাতীত ভাবজীবনের আশ্চর্য রূপশিল্পী। তাঁর রচিত গল্পগুলিতে যে কয়েকটি বৈশিষ্ট্য নজর কাড়ে তা হল, প্রথমত স্নেহ, মায়া, মমতা পরিপূর্ণ সাধারণ মানুষের জীবন কাহিনী। দ্বিতীয়ত মানুষ ও প্রকৃতির অভিন্ন রূপাঙ্কন। তৃতীয়ত সুদূরের অন্বেষণ এবং মহাকালের প্রেক্ষাপট অঙ্কন। এই তিনটি বৈশিষ্ট্য ছাড়াও যে বিশেষ বৈশিষ্ট্যটি তার বেশ কিছু গল্পকে ভিন্ন স্বাদ এনে দিয়েছে এবং অনন্য করে তুলেছে তা হল জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। বিভূতিভূষণ মনে করতেন আমাদের ব্যবহারিক জীবনের অন্তরালে আরেক জীবন আছে, যা হয়ে উঠতে চায় উপলব্ধির গভীরতায় মহাজীবনের অধিকারী হতে চায়। তার কাছে জীবনের সার্থকতা অর্থ উপার্জনে নয়, খ্যাতি প্রতিপত্তিতে নয়, লোকের মুখের সাধুবাদে নয়, ভোগে নয়। সে সার্থকতা শুধু আছে জীবনকে গভীরভাবে উপলব্ধি করার ভেতরে, বিশ্বের রহস্যকে বুঝতে চেষ্টা করবার আনন্দের পথে। আগের শতকের 30-এর দশকের কবি জীবনানন্দ দাশও লিখেছিলেন, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর কত রক্তের ভেতরে খেলা করে। কবি কথিত বিপন্ন বিস্ময় আসলে জীবনের গভীর উপলব্ধি, যার মধ্যে নিহিত জীবনের পরম সার্থকতা। বিভূতিভূষণের এই জাতীয় গল্পগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সার্থকতা, ডানপিটে, কিন্নর দল, নাস্তিক, মেঘমল্লাট প্রভৃতি। এছাড়াও রয়েছে আমাদের আজকের আলোচ্য গল্প পুঁই মাচা। পুঁই মাচা গল্পটি 1331-এর মাঘ সংখ্যা প্রবাসীতে প্রকাশিত হয়েছিল। পরে
মেঘমল্লার গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। গল্পটির কেন্দ্রীয় চরিত্র খেন্তি পথের পাঁচালী উপন্যাসের দুর্গা চরিত্রেরই যেন পূর্বাভাস। খেন্তির মতোই দুর্গাও ছিল লোভী, রসনাপ্রিয় এবং অকাল প্রয়াত বালিকা চরিত্র। সহায় হরি উক্ত উপন্যাসে হরিহরের পূর্ব ছায়া, অন্নপূর্ণা সর্বজয়ার কথা মনে করিয়ে দেয়। এখন আমরা পুঁইমাচা গল্পের কাহিনীটি সংক্ষেপে শুনে নেব। পুঁইমাচা গল্পে পাই একটি অভাবী সংসারের করুণ চিত্র। সংসারের কর্তা সহায় হরি গাছের রস সংগ্রহ করবার জন্য স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি বড় বাটি নয়তো ঘটি চেয়েছেন। সংসারের চালায় অতিষ্ঠ অন্নপূর্ণা গুরুত্বই দেননি। স্বামীকে শান্ত মেজাজে অথচ ক্ষোভের সঙ্গে অন্নপূর্ণা কথা শুনিয়ে দিয়েছেন। ঘরে বিবাহযোগ্যা মেয়ে থাকতেও সহায় হরির কোনো চেষ্টা নেই। তিনি স্বভাবগতভাবেই উদাসীন, সংসারে থেকেও দূরে দূরে থাকেন। রোজগার করার ইচ্ছাই নেই, কেবল পাড়ায় পাড়ায় ঘুরে খাদ্য সামগ্রী কীভাবে সংগ্রহ করা যায় তাই নিয়েই কাটিয়ে দেন। সংসার জ্বালায় জেরবার অন্নপূর্ণা কড়া কথা শুনিয়ে দিলেও সহায় হরির কোনো ভ্রুক্ষেপই নেই। অন্নপূর্ণা বিবাহযোগ্যা বড় মেয়েকে নিয়ে কেবলই সমাজ নিন্দা শুনে বিরক্ত। সহায় হরিকে জানিয়েছে এক ঘরে করে দেবারও সম্ভাবনা আছে। সহায় হরি তার কোনো গুরুত্বই দেননি। বড় মেয়ে খেন্তি পুঁই ডাঁটা নিয়ে বাড়ি ঢুকলে তাকেও মা অন্নপূর্ণা কম বকুনি দেননি। ভয়ে সিঁটিয়ে গেছে শান্ত প্রকৃতির মেয়ে খেন্তি। আবার খেন্তিকে ভর্ৎসনা করেও অন্নপূর্ণা মমতাময়ী মাতৃত্বের আহ্বানে সাড়া না দিয়ে পারেননি। তিনি নিজেই পুঁই ডাঁটা কুড়িয়ে এনে কুচো চিংড়ি দিয়ে নিঃশব্দে চচ্চড়ি বানিয়েছেন। খেন্তি তা খেয়ে পরম তৃপ্তি অনুভব করেছে। মা অন্নপূর্ণা অশ্রু সজল হয়ে উঠেছেন। কাহিনীর দ্বিতীয় পর্যায়ে দেখি গ্রামের মাথা কালীময় চণ্ডী মণ্ডপে বসে সহায় হরিকে আশীর্বাদ হয়ে যাওয়া সত্ত্বেও বড় মেয়ে খেন্তির বিবাহ না দেওয়ার রীতিমতন ধমকের সুরে কথা বলছেন। সমাজ থেকে বিচ্ছিন্ন করার ভয় দেখিয়েছেন। সহায় হরি বচসা না করে নির্বিকারভাবে শুনে গেছেন। দুদিন পর মেয়ে খেন্তিকে নিয়ে বরুজপোতার বনে মেটে আলু সংগ্রহ করতে গেছেন। অন্নপূর্ণা মুখুজ্জের বাড়ি যাবার পথে থুপ থুপ শুনে ঠিকই অনুমান করেছিলেন তার স্বামী হয়তো কোনো দ্রব্য সংগ্রহ করতে ব্যস্ত। স্বামী মেয়ে খেন্তি বাড়ি ফিরলে অন্নপূর্ণা রুষ্ট হয়ে তাদের দুজনকেই কড়া কথা শুনিয়ে দিয়েছেন। যে খেন্তিকে উঠতে বসতে মা অন্নপূর্ণা ধমকাচ্ছেন, সেই আবার মান অভিমান ভুলে গিয়ে পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে পুঁইশাকের চারা রোপণ করেছে। শীতকালে চারা রোপণ করে কোনো ফল হবে না, অন্নপূর্ণা জানালে খেন্তি প্রতিদিন জল ঢালবে বলে মাকে আশ্বস্ত করেছে। সহায় হরি খেন্তিকে শীতে কাঁপতে দেখে জামাটা গায়ে দিতে বলেন। এই সূত্রেই বেরিয়ে আসে সহায় হরির পরিবারের দারিদ্র্যজনিত দুর্দশা। সার্চের জামা হরিপুরের রাসমেলা থেকে অনেক বছর আগে সহায় হরি খেন্তির জন্য কিনে আনেন। সেটা রিফু করে খেন্তিকে পরতে হয়। এখন চেহারা উন্নত হয়, খেন্তির গায়ে জামাটা হয়নি। তৃতীয় পর্যায়ে মা অন্নপূর্ণার পৌষ সংক্রান্তির উৎসব পালন। খেন্তি সহ আর দুই মেয়ের মায়ের কাজে সাহায্য করা, খেন্তির 18-19টি পিঠে খেয়ে নেওয়া প্রভৃতির মধ্য দিয়ে মূল কাহিনীর গভীরে প্রবেশ। শান্ত মিতবাক খেন্তির বিবাহ হয়ে গেল
40 বছর বয়সের এক দুজবরের সঙ্গে। শ্বশুর বাড়ি গিয়েও খেন্তি শান্ত হয়ে থাকে। পণের পুরো টাকা না মেটানোর শাশুড়ির উঠতে বসতে গঞ্জনা দিয়েছে, খেন্তিকে হাঘরে হাভাতে বলে গালি দিয়েছে। বসন্ত রোগে শেষ পর্যন্ত আক্রান্ত হয়েছে খেন্তি। অযত্নে অবহেলায় তার মৃত্যু ঘটে গেছে। বিষ্ণু সরকারের সঙ্গে কথোপকথনকালে সহায় হরি খেন্তির মর্মান্তিক পরিণামের কথা শুনিয়েছেন। খেন্তির মৃত্যু হয়েছে। ঋতুচক্রের আবর্তনে আবার এলো পৌষ পার্বণ। পুঁটি ও রাধিকা দুই মেয়েকে নিয়ে অন্নপূর্ণা সরু চুকলি পিঠের জন্য চালের গুঁড়ির গোলা তৈরি করেছেন। পিঠে গড়া শেষ হলে অনেক রাত হয়ে গেছে। দুই বোন খাবার জন্য কলা পাতা চিরতে থাকে। পিঠে খেতে যাবার মুহূর্তে পুঁটি দিদির প্রিয় খাবার যে পিঠে তা না বলে পারেনি। মা, দুই মেয়ে খানিকক্ষণের জন্য নির্বাক হয়ে রইল। তাদের দৃষ্টি নিক্ষিপ্ত হলো পুঁই গাছের উপরে, যেটি একদিন খেন্তি যত্ন করে রোপণ করেছিল। এখন সেই পুঁই গাছ বর্ষার জল ও কার্তিক মাসের শিশির পেয়ে খেন্তির লোভের স্মৃতিকে ধরে রেখেছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর পুঁই গাছটি খেন্তিরই দোসর হয়ে আত্মপ্রকাশ করেছে। আড়ালে আবটালে নয়, একেবারে সরাসরি এক অন্য জীবনের কথা তুলে ধরেছেন গল্পকার। এই গল্পের যে বাস্তবতা রূপায়িত হয়েছে তা অকৃত্রিম, তা শাশ্বত। কোথাও লেখক রোমান্টিকতার আবহাওয়া রচনা করেননি। চলমান জীবনের নিম্নবিত্ত পরিবারে যা স্বভাবজাত বলে মনে হয়েছে তিনি তাই অঙ্কন করেছেন। গল্পের পটভূমি, চরিত্রের ক্রিয়া প্রতিক্রিয়া, সংলাপ সবই একান্ত বাস্তব। এই গল্পে খুব সুস্পষ্টভাবে বাস্তবসম্মতভাবে গার্হস্থ্য জীবনচিত্র অঙ্কিত হয়েছে। পুঁইমাচা একটি গার্হস্থ্য রসাশ্রিত গল্প। যে গার্হস্থ্য জীবনের কথা আমরা বিশেষভাবে মধ্যযুগের মঙ্গল কাব্যগুলিতে পাই, তাই যেন পুঁইমাচা গল্পের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মঙ্গল কাব্যের শিব যেমন সংসার বিরাগী, ভোজন রসিক ভবঘুরে, এ গল্পে সহায় হরিও তাই। অন্নপূর্ণা যেন অন্নদামঙ্গলের অন্নপূর্ণা। এছাড়া মঙ্গল কাব্যগুলিতে গার্হস্থ্য জীবন রসাশ্রিত যে পরিবেশ অঙ্কিত হয়েছে তা পুঁইমাচা গল্পের মধ্যেও আমরা পেয়ে যাই। এই গার্হস্থ্য জীবন রচনায় ব্যক্তি জীবনের প্রক্ষেপ থাকাও স্বাভাবিক। অন্নপূর্ণা তাই পথের পাঁচালীর সর্পজয়ার দূষর। বিশিষ্ট সমালোচকের কথায় বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস ছোট গল্পের অবলম্বন কি? মানুষের প্রাত্যহিক জীবন। মানুষের প্রাত্যহিক জীবনে ছোটোখাটো সুখ দুঃখের যে লীলা চাঞ্চল্য আছে, সুখের ভিতরে যে দুঃখের আভাস আছে, দুঃখের মধ্যেও যে আনন্দের ইঙ্গিত আছে, বিভূতিভূষণ সাহিত্য রচনার জন্য সেগুলিকেই আশ্রয় করিয়েছেন। জীবনাড়ম্বর তাঁর সাহিত্যের উপজীব্য নয়। এদিক দিয়ে তাঁর গ্রন্থগুলিকে গার্হস্থ্য উপন্যাস বলা যায়। আলোচ্য গল্পটিও একটি গার্হস্থ্য রসাশ্রিত গল্প। এই গল্পের গ্রাম বাংলার যেহেতু নিম্নবিত্ত পরিবারের কাহিনী ফুটে উঠেছে, তাই গল্পটি অভাব অনটনে কন্যাদায়ে পিষ্ট চলমান সংসারের যে জীবন্ত রূপ ফুটে উঠতে দেখেছি তার অন্যতম কারণ এ গল্পের ভাষা। বিভূতিভূষণ তুচ্ছ সাধারণ জীবনের কথা বলতে গিয়ে কোনো রকম ভাষার কারুকাজ করেননি। ভাষাকে তিনি বিষয় অনুসারী করেই হৃদয়ঙ্গম করে তুলেছেন। এতই মাটির সংলগ্ন জীবন অনুসারী ভাষা যে তা অনায়াসেই আমাদের মন কেড়ে নেয়। গল্পের নামকরণের কথা যদি বলি তাহলে দেখব যে পুঁইমাচা গল্পের নামকরণ সমগ্র গল্পের রস ব্যঞ্জনা সেখানের মধ্য দিয়েই, অর্থাৎ নামকরণটির মধ্য দিয়েই দূতিত হয়ে গেছে।
বিভূতিভূষণ অত্যন্ত শিল্পসম্মতভাবেই নামকরণটি করেছেন। মনে হতে পারে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পুঁই মাচার কোনো প্রসঙ্গই আসেনি, কয়েকটি ঘটনার সূত্রে পুঁই মাচার উল্লেখ পাই মাত্র। তাহলে যা কেন্দ্রীয় বিষয় নয় তা কেমন করে শিরোনামের মর্যাদা পায়? এই প্রসঙ্গে বলা যায়, লেখকের দৃষ্টিভঙ্গির স্বতন্ত্রতায় উপন্যাস গল্পেরও নামকরণ বদলে যায়। পুঁইমাচা গল্পে বিভূতিভূষণ তার বিশেষ উপলব্ধিটিকে কয়েকটি ঘটনার উপস্থাপন করে অনুষঙ্গে এমন নামকরণ করতে চেয়েছেন। গল্প শুরু হওয়ার বেশ কিছু পরে দেখা গেল পাকা পুঁইডাঁটা নিয়ে খেন্তি বাড়িতে প্রবেশ করেছে। তার সঙ্গে রয়েছে আরেক বোন, কিন্তু অন্নপূর্ণা খেন্তিকে রীতিমতন তিরস্কার করেছেন। এপাড়া ওপাড়া ঘুরে বেড়িয়ে এটা সেটা নিয়ে আসার জন্য তিনি খেন্তিকে কম শাসন করেননি। রাধিকে পাকা পুঁইডাঁটা পুকুরের পাড়ে ফেলে দিয়ে আসতে বলে, কিন্তু পরেই আবার দেখি অন্নপূর্ণা পুঁই শাক কুড়িয়ে এনে কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি রান্না করেছেন, কেননা পুঁই শাক চচ্চড়ি খেন্তির প্রিয়। খেন্তি যখন খেতে বসে তখন সে বড় তৃপ্ত হয়। দ্বিতীয়বার দেখা গেল পাঁচিলের গায়ে ছোট খোলা জমিতে শীর্ণকায় পুঁই শাকের চারা খেন্তি ভালো করে পুঁতে প্রতিদিন জল ঢালার প্রতিশ্রুতি দেয়। এরপর আর পুঁই শাকের প্রসঙ্গ নেই। খেন্তিও বড় হয়েছে, একদিন তার বিয়েও হয়ে গেছে। বিবাহিত জীবনে তার দুর্গতি অবর্ণনীয়। শ্বশুরবাড়ির লোকের অত্যাচারে, অবহেলায়, অযত্নে এবং সবশেষে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা গেছে। আমরা দেখেছি গল্পটি যেমন গার্হস্থ্য জীবনের গল্প, গল্পের নামকরণ যেমন সঠিক হয়েছে, তেমনি ছোট গল্প হিসেবেও গল্পটি সার্থক। যদিও রাবীন্দ্রিক ছোট গল্পের শেষে যে ধাক্কা, সেই ধাক্কা এই গল্পে নেই। এই গল্প ছোট গল্প হিসাবে সার্থকতা পেয়েছে একটু ভিন্নতর পথে। এতক্ষণ শুনলেন গল্প নিয়ে গল্প অনুষ্ঠান। আজকের গল্প নিয়ে গল্প অনুষ্ঠানে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পুঁইমাচা। গল্পটি উপস্থাপনা করলেন ডক্টর তপন পাত্র। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ হলো। দেখা হবে ঠিক একই দিনে একই সময়ে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ